সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি জিনিয়াসের আজকের টিউটোরিয়ালে। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা যে তোমরা এই মহামারীর মাঝেও ২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করছো। তোমাদের এই অপেক্ষার পাশাপাশি তোমাদেরকে আরো একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে। তোমাদের ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আসার পর থেকেই অনেকের মনে অনেক রকমের জিজ্ঞাসা যে এই অ্যাসাইনমেন্ট কিভাবে করব। তোমাদের কেউ তো প্রশ্ন খুঁজে পাচ্ছিলা না যে আসলে আমি কি লিখবো। কারো মাথায় এই ধরনের চিন্তা ভাবনা যে আসলে অ্যাসাইনমেন্ট করার জন্য আবার আমাকে কোর্স করতে হবে কিনা। তোমাদের আসলে চিন্তার কারণ নাই। তোমরা এই ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা আসলে বুঝতে পারবা যে কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তবে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট পুরোপুরি করে দিব না। আমি জাস্ট তোমাদেরকে গাইডলাইন দিব কিভাবে করতে হবে, কতটুকু লিখতে হবে। কারণ তোমাদের এই অ্যাসাইনমেন্টের মূল্যায়নের মাধ্যমেই হয়তো তোমাদের চূড়ান্ত পরীক্ষার মূল্যায়নও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমার অ্যাসাইনমেন্ট তোমার নিজেরই করা উচিত। তবে তোমরা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি যেটা চেষ্টা করব, কিভাবে তুমি করলে তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দর হবে সেই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। চলো আমরা ১ম এই দেখব যে আসলে আমাদের অ্যাসাইনমেন্টে কি আলোচনা আছে। আমরা শুরুতে একটু দেখার চেষ্টা করব যে আমাদের অ্যাসাইনমেন্ট কি বলা আছে। যে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট ১ম অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটি হচ্ছে রসায়ন ১ম পত্রের উপরে এবং সেটি গুণগত রসায়নের উপরে। লক্ষ্য করো তোমাদেরকে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এখন দেখো পরমাণুর মডেল অনেকগুলো মডেল আছে। তোমরা বোর মডেল জানো, রাদারফোর্ড মডেল জানো। আবার ইলেকট্রন বিন্যাস আমি কি সবগুলো এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস করব? কি আসলে আমাকে করতে হবে? সেইজন্য আমাকে আসলে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রশ্নটি ভালোভাবে দেখতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবা যে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের কথা। এখন সেই ইলেকট্রন বিন্যাস তো আমি সব করব না নিশ্চয়ই। তুমি দেখো আমাদেরকে নির্দেশনা আছে পরমাণুর মডেল সম্পর্কে জানা, কোয়ান্টাম সম্পর্কে সংখ্যা সম্পর্কে জানা। কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা ইলেকট্রন কিভাবে থাকে, কতগুলো ইলেকট্রন থাকে সেইটা আমরা হিসাব করব। তারপরে আবার ইলেকট্রন বিন্যাসের নীতি। এখন লক্ষ্য করো তোমাদের মূল প্রশ্ন হচ্ছে এই নির্দেশক বক্সের ভিতরে। তোমরা যদি এই নির্দেশক বক্সটা খেয়াল করো তাহলেই তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদেরকে কতটুকু লিখতে হবে, কি লিখতে হবে। খেয়াল করো তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ আলোচনা করতে হবে। দেখো তাহলে তোমাকে স্পষ্ট বলা আছে যে তুমি বোর মডেলটা লিখবা, সাথে হচ্ছে তার সীমাবদ্ধতা লিখবা। এরপরে দেখো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। দেখো আমরা জানি ৪ ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। সেই কোয়ান্টাম সংখ্যা কোনটা কি বুঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে দেখো আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, কক্ষপথে কতগুলো অরবিটাল আছে সেইটা আমরা হিসাব করতে পারি। তবে আমরা কি সবগুলো কক্ষপথের জন্য করব? না, আমাদেরকে বলা আছে শুধুমাত্র তৃতীয় কক্ষপথের জন্য অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা আমরা হিসাব করব। এবং আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে শুধুমাত্র আউটবাউ নীতি এবং হুন্ডের নীতি তোমাদের সাথে আলোচনা করব। সাথে তোমাদের পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ। এখন বিষয় হচ্ছে তুমি কতটুকু লিখবে, কতটুকু পর্যন্ত লিখলে তুমি আসলে ফুল মার্কস পাবে। একটু দেখো তোমাদের ১ম প্রশ্নটা ছিল তোমার বোর মডেল নিয়ে। লক্ষ্য করো তুমি বোর মডেল লিখতে গেলে প্রথমেই তোমাকে সুন্দর করে এই বোর মডেলের এই চিত্রটি তোমাকে অঙ্কন করতে হবে। এই চিত্র অঙ্কনের পরে তুমি যে কাজটা করবে, দেখো তোমরা যে কোনো রাইটারের বই ফলো করো না কেন সেখানে এই ৩টি পয়েন্ট সম্পর্কে তোমাদেরকে বলা আছে। আমরা এই ৩টি পয়েন্টের আলোকে দেখো শক্তি স্তর বিষয়ক মতামত, তারপর হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, তারপরে আছে আমার বিকিরণ সংক্রান্ত মতামত। আমরা এই ৩টি বিষয়ে মূলত লিখব। তোমাদের যে কোনো বই ফলো করে তোমরা এটা সুন্দর করে লিখবে। এরপর তোমাদের আসলে কি করতে হবে দেখো, তুমি বোরের যে মডেল আছে সেই মডেলের কিছু সীমাবদ্ধতা তোমাদের বইয়ে আছে। যেমন বোর মডেল হচ্ছে গিয়ে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এরকম কিছু যে সীমাবদ্ধতা বোর মডেলের আছে সেটা আমরা লিখবো। তবে তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটি হচ্ছে তোমরা যে কাজটি করবে, তোমরা একটু তোমাদের বই থেকে একটু হেল্প নিয়ে তোমরা বোর মডেলের সাথে রাদারফোর্ড মডেলের যে তুলনা আছে সেই তুলনাটা করতে পারো। যদিও এখানে তোমাকে বলা হয় না যে আসলে তোমাকে রাদারফোর্ড মডেলের তুলনাটা করতে হবে, তবে তুমি দেখবা যে তুমি লিখলে না কিন্তু তোমার আরেকটা বন্ধু এখানে লিখলো, তখন কিন্তু সে তোমার চেয়ে বেশি মার্কস পাবে। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখার জন্য তুমি দেখবে তোমাদের বইগুলোতে রাদারফোর্ড বোর মডেলের যে তুলনা, যে দেখো রাদারফোর্ড মডেলে কিন্তু আমাদেরকে কক্ষপথ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় নাই, কিন্তু বোর মডেল কিন্তু সুস্পষ্ট ধারণা দিচ্ছে।
আবার তোমার হচ্ছে গিয়ে রাদারফোর্ড মডেল হচ্ছে গিয়ে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, কিন্তু বোর মডেল হচ্ছে গিয়ে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এই বিষয়গুলো তোমরা এভাবে তুলনা বক্স আকারে লিখতে পারো। আমার মনে হয় তাহলে তোমাদের ক নাম্বারের প্রশ্নের উত্তর সঠিকভাবে হবে। এরপরে আসো তোমাদের জন্য যেই দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বলা আছে। লক্ষ্য করো, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তুমি যখন লিখবা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তুমি কোয়ান্টাম সংখ্যার লেখার সময় প্রথমে তুমি কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি দেখো। কোয়ান্টাম সংখ্যাটা মূলত একটা ইলেকট্রনের ঠিকানা, যে তুমি কিছু নাম্বারের মাধ্যমে যেমন তোমার লোকেশন নির্ণয় করতে পারো, কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে তুমি তোমার কি বলে ইলেকট্রন, কক্ষপথে কোথায় ইলেকট্রন আছে সেটা তুমি নির্ণয় করতে পারো। তো মূলত এখানে কোয়ান্টাম সংখ্যাগুলো 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। সেই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে মূলত তোমাকে বর্ণনা করতে বলছে। তুমি চাইলে আসলে এইভাবে বক্স আকারে করতে পারো, অথবা তুমি যেভাবে তোমার বইয়ে আছে সেটা করতে পারো। মূলত এখানে যে মেইন বিষয়টা তোমাকে লক্ষ্য করতে হবে, তাৎপর্য সম্পর্কে তোমাকে বর্ণনা করতে বলা আছে। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? শক্তি স্তরের আকার প্রকাশ করে, সহকারী উপশক্তি স্তরের আকৃতি। আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কাজ কি? অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস। আবার লক্ষ্য করো যে স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণন, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি বিপরীত দিকে ঘুরবে, এই যে বিষয়টা, এটা তোমাকে ডিটেলস আলোচনা করতে হবে। এখন তুমি এই বক্স থেকে হেল্প নিয়ে তুমি চাইলে তুমি এভাবে বক্স করে করতে পারো, অথবা তুমি একটু বর্ণনামূলক ভাবে করতে পারো, কারণ যেহেতু 4 মার্কের একটা প্রশ্ন, তো তোমাকে একটু ডিটেলস করলে আমার মনে হয় ভালো হবে। এরপরে আসো যে আমরা এর পরের প্রশ্ন যেটা আছে, যে দেখো এই প্রশ্নটা তোমরা অনেকবার করছো, তোমাদের অনেক প্রশ্ন সলভ করছো। দেখো, তোমাদেরকে বলা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মূলত আমাদের এন এবং এল এর মানের সাহায্যে মূলত আমাকে বলা হয় যে আমরা এন এবং এল এর মানের সাহায্যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে অরবিটাল সংখ্যা এবং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে পারবো। লক্ষ্য করো যে তোমরা দেখো, তোমাদেরকে স্পষ্ট বলা আছে এন এর ভ্যালু 3 বসাতে হবে। তো তুমি জানো এন এর ভ্যালু যখন 3 হবে, এল এর ভ্যালু হবে 0 1 2। সো এই এল এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা আবার এম এর ভ্যালু বসাবো। সেই এম এর ভ্যালুর জন্য আমরা প্রত্যেকটা এম এর ভ্যালুর জন্য আমরা অরবিটাল সংখ্যা পেয়ে যাব। সো তোমাকে এখানে টোটাল অরবিটাল কয়টা, তোমাকে কিন্তু এই টোটাল অরবিটালটা যোগ করতে হবে। এখানে টোটাল অরবিটাল 9টা। সো আমরা এখানে আমরা এই অরবিটাল সংখ্যাটা দেখব। এরপর দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকবে, একটার স্পিন যেদিকে হবে আর একটার স্পিন তার উল্টা দিকে হবে। এই জন্য দেখো এভাবে আমরা দেখো এবার ইলেকট্রন সংখ্যা আমরা হিসাব করতে পারি যে তোমার অরবিটাল যদি একটা হয়, ইলেকট্রন হচ্ছে গিয়ে তোমার কয়টা? 2টা। অরবিটাল 3টা হলে ইলেকট্রন হচ্ছে 6টা। অরবিটাল যদি 5টা হয়, ইলেকট্রন হবে 10টা। সো এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে আমার তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 18টি। তো তুমি এই ছকটি যদি সুন্দর করে লিখতে পারো, এটাই মূলত তোমার কাছে চাওয়া হয়েছে। তো তোমার সবগুলো কক্ষপথের জন্য করার দরকার নেই, তোমার মূলত এই একটা কক্ষপথের জন্য করলেই হবে। এবারে আসো আমরা যদি দেখি সর্বশেষ তোমাদের যে প্রশ্নটা ছিল। সো সর্বশেষ যে প্রশ্নটা, সেটা কি দেখো, তোমাদেরকে আসলে আউটবাউ নীতি এবং হুন্ডের নীতি ব্যাখ্যা করতে বলা আছে। তো তুমি যে কাজটা করবা, তোমাদের বইয়ে সুন্দর করে তুমি দেখবা, তোমাদের যে কোনো রাইটারের বইয়ে যদি তুমি ফলো করো, তাহলে তুমি দেখবা যে আউটবাউ নীতি সুন্দর করে লেখা আছে। আউটবাউ দেখ একটা জার্মান শব্দ, এর মানে হচ্ছে বিল্ডিং আপ। তুমি হচ্ছে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে অরবিটালে, ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে, তারপরে এভাবে তুমি n প্লাস এল এর ভ্যালু দিয়ে তুমি হচ্ছে কি এটাকে একটু ব্যাখ্যা করবে। এরপরে তোমরা জানো যে হুন্ডের নীতি, যে আমরা ইলেকট্রন প্রথমত একমুখী স্পিনে প্রবেশ করে তারপরে আবার বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। এইখানে তুমি দুইটার ক্ষেত্রে কিছু উদাহরণ দিবা, তারপর হচ্ছে তুমি লিখে দিবে। এটা তুমি যে কোনো বই ফলো করলেই লিখতে পারবা, এটার জন্য তোমাকে আর এত বেশি কিছু চিন্তা করার দরকার নাই। এরপরে আসো, তো আশা করি এই যে ইলেকট্রনিক কনফিগারেশনের কথা বলা আছে, তা আমি বিশ্বাস করতে চাই তোমরা আসলে মূলত পটাশিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা সবাই পারবা। এটা যদি না পারো তাহলে আসলে তোমরা চাইলে তোমাদের যারা 9-10 এর ছোট ভাই আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারো, ওরাও আসলে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এই ইলেকট্রন বিন্যাস যদি আমার করে দেওয়া লাগে তাহলে তোমাদের আসলে অ্যাসাইনমেন্ট করার দরকার নাই। হ্যাঁ, তবে এই ইলেকট্রন বিন্যাস করার পরে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা নিশ্চয়ই জানো পটাশিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, সেটা থেকে আমরা লক্ষ্য করি যে এটা আসলে আউকবাউ নীতি ফলো করে, আউকবাউ নীতি অনুসরণ করে। অন্যদিকে আমার এটা আসলে মূলত ক্রোমিয়াম হবে। আমি আসলে ভুলবশত তোমার হচ্ছে গিয়ে কপার লিখে ফেলছি। কেন কপার লিখছিলাম আমি নিজেও বুঝতে পারতেছি না। এটা ক্রোমিয়াম হবে, 24 হবে। হ্যাঁ, সো ক্রোমিয়াম 24 হবে। সো তোমরা এটার ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবা। এখন এইখানে গিয়ে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার এরা কিন্তু আউটবাউ নীতি অনুসরণ করবে না। কারণ তোমরা জানো যে ডি অরবিটালের ক্ষেত্রে হাফ ফিল বা ফুল ফিল অবস্থায় মোর স্টেবল স্থিতিশীলতার জন্য, এস অরবিটালের ক্ষেত্রে যেই আসলে আউটবাউ নীতি অনুযায়ী
এস অরবিটালে ফিল আপ করার কথা ছিল সেটা এখানে অনুসরণ করবে না। এখানে হাফ ফিল, ফুল ফিল অনুসরণ করবে। সো আশা করি তোমরা পটাশিয়াম এবং ক্রোমিয়াম, আমি দুঃখিত যে আসলে এটা কপার না, এটা আসলে মূলত তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী এটা আসলে ক্রোমিয়াম হবে। সো আমার মনে হয় এটা তোমরা করতে পারবা। এই হচ্ছে গিয়ে মোটামুটি তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। তো তুমি যদি এই প্যাটার্নটা ফলো করে লিখতে পারো, তাহলে আমার মনে হয় তোমার অ্যাসাইনমেন্টটা পারফেক্ট হবে। সো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা একটু চেষ্টা করো, আর চেষ্টা করলে পারবা। আর হ্যাঁ, আমি একটু মেবি ভুল করে ফেলছি। হ্যাঁ, ক্রোমিয়ামের কথাই বলা আছে এখানে দেখো। আমি আবারও দুঃখিত যে আসলে আমরা ক্রোমিয়ামের জায়গায় আমি কপার, আসলে আমার মাথায় কপারটা কাজ করছে, হয়তো ওই ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা এক্সেপশন। এইজন্যই মূলত আসলে এই ব্যাপারটা ঘটছে। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। সবাই আসলে এটা হয়তো হেল্প হবে যে কিভাবে আসলে অ্যাসাইনমেন্টটা লিখতে হয়। এরপর থেকে তোমরা যেটা খেয়াল করবা, তোমরা মূলত এই নির্দেশক বক্সের দিকে খেয়াল করলেই তোমার পুরা অ্যাসাইনমেন্টটা লিখতে পারবা। সবাইকে ধন্যবাদ। আর কেমিস্ট্রি জিনিয়াসের সাথে থাকো। যেকোনো প্রশ্ন থাকলে তোমরা কেমিস্ট্রি জিনিয়াসের ইনবক্স করতে পারো, অথবা কমেন্ট বক্সে আমাদেরকে জানাইতে পারো যে আসলে তোমার কি জিজ্ঞাসা আছে।